এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে চলে যাব আলিপুর মিউজিয়ামে। তো আমার সাথে থাকো আর আলিপুর মিউজিয়ামটা কেমন লাগো পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তোমাদের সাথে। আলিপুর মিউজিয়ামে যাব বলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের এখান থেকে মানে কলকাতা এয়ারপোর্ট থেকে আলিপুর মিউজিয়াম যেতে সময় লেগেছিল 1 ঘন্টা মতো। যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আলিপুর মিউজিয়াম যেতে চাইছেন তাদেরকে বলবো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে অটো কিন্তু অ্যাভেলেবেল। 3 থেকে 4 মিনিটে পৌঁছে যাবেন এই আলিপুর মিউজিয়ামে। যারা নিজেদের 4 চাকা বা 2 চাকা নিয়ে আসতে চাইছেন তাদের বলবো এখানে কিন্তু পার্কিং এরিয়াটা বেশ বড়, গাড়ি রাখার কোনো অসুবিধে হবে না। আজ 15ই আগস্ট 2024। সকলকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মিউজিয়ামে এন্ট্রি ফি 30 টাকা পার পার্সন। আর এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু 100 টাকা করে পার হেড, যেটা আপনি চাইলে পরেও টিকিট কেটে নিয়ে যেতে পারবেন। লাইট অ্যান্ড সাউন্ডের শীতকালীন সময় হচ্ছে বিকেল 6টা আর গরমকালীন সময় হচ্ছে বিকেল 6:30। এখানে আলিপুর মিউজিয়ামের একটি মানচিত্র দেওয়া আছে বাংলায় এবং ইংরেজিতে। এখানে নেতাজি সেল, নেহরু সেল, কি চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, সব এইদিকে ডিরেকশন আছে। পৌঁছে গিয়েছিলাম ফাঁসির মঞ্চে, যেখানে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করে শহীদ হয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বডিটা এখান থেকে বের করা হতো, বের করে আর দূরের ওই রুমটা ওখানে পোস্টমর্টম হতো, অ্যাটপসি রুম আছে ওখানে। সব থেকে প্যাথেটিক হলো এই ওপর থেকে যারা বন্দি তারা নিচের এই ফাঁসির দৃশ্যটা যাতে দেখতে পারে, এতটা কঠিন শাস্তি তাদেরকেও দেওয়া হতো। আলিপুর জেলে যারা শহীদ হয়েছেন তাদের নাম দেওয়া আছে। সত্যনাথ বসু, দীনেশ গুপ্ত সেল। এই দীনেশ গুপ্তকেও কিন্তু আলিপুর এই জেলে ফাঁসি দেওয়া হয়েছিল। এই জেলে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1930-এ 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই আলিপুর জেলেই বন্দী ছিল। তার অপরাধ ছিল তিনি আইন অমান্য অপরাধে দণ্ডিত ছিলেন। প্রথম দিকে তিনি কিন্তু এই সেলে বই পড়ে এবং ধ্যান করেই কাটাতেন। পরবর্তীকালে যখন ইংরেজরা এখানকার বন্দীদের অত্যাচার করত, তিনি তার প্রতিবাদ করতে যান এবং সেই প্রতিবাদে অংশগ্রহণ নেওয়ার জন্য তার মাথায় কিন্তু বাড়ি দেওয়া হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জন্ম 1885, প্রয়াণ 1933।
নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22 অক্টোবর থেকে 1933 সালের 5 জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930-এর মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন। 1929 সালের 10 এপ্রিল থেকে 1930 সালের 29 এপ্রিল পর্যন্ত তিনি কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। নেহেরু সেল, এখানে জওহরলাল নেহেরুকে আটক করে রাখা হয়েছিল। এই গাছের তলায় কিন্তু ইন্দিরা গান্ধী তার বাবার সাথে দেখা করতে আসতেন। এটাই জওহরলাল নেহেরুর কক্ষ, এখানে তিনি বন্দী ছিলেন। এখানে 80 দিন মতো তিনি আটক ছিলেন। তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক তিনি আটক ছিলেন। আর এই গাছের তলাতেই এখানে সপ্তাহে 1 দিন করে ইন্দিরা গান্ধী তার বাবার সাথে দেখা করতে আসতেন। তাই এখানে একটা ইন্দিরা গান্ধী রেপ্লিকা রেখে দেওয়া হয়েছে। এই গাছের তলায় তিনি বাবার সাথে 20 মিনিট দেখা করার সুযোগ পেতেন। বই বোমা, আলিপুর ষড়যন্ত্র মামলা। হেমচন্দ্র দাস কিংসফোর্ডকে মারার জন্য কিন্তু এই বইয়ের মধ্যেই বোমা পাঠিয়েছিল, কিন্তু কিংসফোর্ড কোনো কারণে সেই বোমার আঘাতে কোনো রকম কোনো ক্ষতি হয়নি। এখানের প্রতি কক্ষে প্রতি জায়গায় কিন্তু বাংলা ও ইংরেজিতে বলে দেওয়া আছে কোন ঘটনার সাথে কিভাবে কি যুক্ত আছে। আপনারা চাইলে সেগুলো পড়তেও পারেন এবং কিউআর কোড কিন্তু স্ক্যান করে দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা অডিও শুনতে পারবেন, যেটা আমি একটু আগেই শুনিয়েছি। এখানে অবিভক্ত বাংলার একটি মানচিত্র দেওয়া আছে। জেলটা কিন্তু অনেকটা বড়। কারো যদি বাংলার ইতিহাস নিয়ে জানার থাকে তাদেরকে আমি বলবো তারা অনেকটা হাতে সময় নিয়ে আসবেন। এটা কিন্তু দেখতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় চলে যাবে। বিকেল 5টায় এটা বন্ধ হয়ে যায়, তবে লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে হয়, যেটা কিন্তু 6:30 থেকে শুরু। দ্বীপান্তরের বন্দি জীবন, আন্দামানে যাদেরকে রাখা হতো তাদেরকে নিয়ে মনে হয় এখানে কিছু আছে, ওপরটায় উঠে দেখা যায়।
আন্দামানে আমাদের দেশবন্ধুদের যেইভাবে আটক করে রাখা হতো তারই একটি রেপ্লিকা এখানে দেওয়া আছে। তাদের দিয়ে কীভাবে অমানবিক পাশবিক অত্যাচার করা হতো, কাজ করানো হতো, সেটাই কিন্তু এখানে তুলে ধরা আছে। নজরুল ইসলামকেও এখানে আটকে রাখা হয়েছিল। ওইদিকে আছে নজরুল কক্ষ। আচ্ছা, বলে রাখি, যারা জানতে চাইছেন তাদের বলি এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে। আর আমি ওইদিকে দেখছিলাম ওয়াশরুমও আছে। কাজী নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি, তিনিও কিন্তু আলিপুর জেলে আটক ছিলেন। पढ़ना नहीं आता, नॉर्मल बंगला में पढ़ना आता। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেল। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে প্রতিহত যুবকেরা এখানে সঙ্গীত চর্চার অনুশীলন করার জন্য আসে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল একই প্রবল। বলে স্বাধীনতার ৭৭তম বর্ষে কিন্তু আমি আপনাদের সামনে স্বাধীনতার পেছনের ইতিহাস তুলে ধরার জন্যই এই ব্লগটি তৈরি করলাম। আপনারা যারা এখনও এই আলিপুর জেলে যাননি তাদেরকে আমি বলবো, ইতিহাস এবং আমাদের দেশের স্বাধীনতার পেছনে আসল কাহিনী জানার জন্য কিন্তু এই আলিপুর জেল মিউজিয়ামে অবশ্যই একবার ঘুরে যান। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে মোটামুটি 6:30টার সময়। আমরা আর এতটা সময় হয়তো অপেক্ষা করছি না, এখানেই হয়। আর ওই টিকিটটা 100 টাকা করে পার হেড আছে। তো আমাদের একটু সময়ের অভাব আছে, আমাদের আর একটু কিছু জায়গায় যেতে হবে। তো লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা আবার পরে এসে অবশ্যই দেখবো আশা করছি। বন্দিরা এখানে কি করে থাকতো, তাদের জীবিকার কিছুটা জিনিস এখানে মনে হয় ডেসক্রাইব করেছে। ওখানটায় যাই, গেলে বুঝতে পারবো। তবে বিশাল বড় এরিয়া নিয়ে এই পুরো আলিপুর প্রেসিডেন্সি জেল, আর যারা মিউজিয়ামও সত্যি অনেক কিছু দেখার আছে, অনেক কিছু পড়ার আছে। হাতে সময় নিয়ে আসাটা কিন্তু আমি সবার আগে বলবো যে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। 2019 ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে বন্দিরা আটক থাকতো। পরবর্তীকালে এটা মিউজিয়ামে পরিণত হয়। এখানে একটি সুভেনিয়ার শপ আছে, যারা কিছু কিনতে চাইছেন তারা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন। এই ব্লগটি আমি এত দূরে রাখছি। আমি আশা করি তোমাদেরকে আমি ঠিক করে ইনফরমেশন দিতে পেরেছি বা জায়গাটা দেখিয়ে দিতে পেরেছি। আমি যতটা পেরেছি আমাদের এইটুকু সময়ের মধ্যে দেখেছি। তবে দেখতে দেখতে কী করে যে 2-2.5 ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারিনি। তো যারা এখনও এই প্রেসিডেন্সি জেল, আলিপুর প্রেসিডেন্সি জেলটি দেখোনি, তাদেরকে আমি বলবো অবশ্যই এসে দেখো। ইতিহাস নিয়ে যদি সত্যি জানার থাকে তাহলে কিন্তু এই জেলে আসতে হবে।
আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো দেখো।